লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগের সরল শর্করাটা অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেট। আজকে পড়াবো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগের পরবর্তী যে শ্রেণীবিভাগ সেটি হলো যৌগিক শর্করা বা কম্পাউন্ড কার্বোহাইড্রেট। তো এই যৌগিক শর্করাটি সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। যৌগিক শর্করা বা একে বলা হয় ইংলিশে কি বলা হয় বলো তো? কম্পাউন্ড সুগার। কি বলা হয়? কম্পাউন্ড সুগার। তো এই কম্পাউন্ড সুগারকে দুই ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? একটি হচ্ছে অলিগোস্যাকারাইড, অপরটি হচ্ছে পলিস্যাকারাইড। তো এই পলিস্যাকারাইডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হলো হোমোপলিস্যাকারাইড, অপরটি হচ্ছে হেটারো পলিস্যাকারাইড। ক্লিয়ার? তো প্রথমে আসছি অলিগোস্যাকারাইড। তো এই অলিগোস্যাকারাইডটা কি? অলিগোস্যাকারাইড হচ্ছে সরল শর্করাগুলো পরপর যুক্ত হয়ে যে শর্করা সৃষ্টি করে বা যে শর্করা গঠন করে। কি বললাম? সরল শর্করা অর্থাৎ মনোস্যাকারাইড পরপর যুক্ত হয়ে যে শর্করার সৃষ্টি করে বা গঠন করে তাকেই বলা হয় অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইডের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেটের সংখ্যা কয়টি থাকে বলতো? অলিগোস্যাকারাইডের মধ্যে কার্বোহাইড্রেটের সংখ্যা থাকে 2 থেকে 10টি। ক্লিয়ার? তো দেখো এই অলিগোস্যাকারাইডে যখন দুটি শর্করা পরস্পর যুক্ত হয় তখন তাকে বলা হয় ডাইস্যাকারাইড বা দ্বি-শর্করা। তাহলে ডাইস্যাকারাইড বা দ্বি-শর্করা কি? এই ডাইস্যাকারাইড বা দ্বি-শর্করা হলো দুটি সরল শর্করা যুক্ত হয়ে যে শর্করা গঠন করে। কি বললাম? দুটি সরল শর্করা সংযুক্ত হয়ে গঠন করে ডাইস্যাকারাইড। এরকম কয়েকটি ডাইস্যাকারাইড বা দ্বি-শর্করা হলো মল্টোজ, ল্যাকটোজ, আর কি হচ্ছে সুক্রোজ। এই মল্টোজ কিভাবে গঠিত হয়? মল্টোজ গঠিত হয় দুটি গ্লুকোজ অণু পরস্পর সংযুক্ত হয়ে। কি হয়ে? গ্লুকোজ অণু পরস্পর সংযুক্ত হয়ে গঠন করে মল্টোজ। এরপরে আসছি ল্যাকটোজ। তো ল্যাকটোজ কিভাবে উৎপন্ন হয়? ল্যাকটোজ উৎপন্ন হয় গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ, অর্থাৎ গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুটো সরল শর্করার সমন্বয়ে গঠিত হয় ল্যাকটোজ। এরপরে আসছি সুক্রোজ। এই সুক্রোজ কিভাবে গঠিত হয়? গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ
মনোস্যাকারাইড যুক্ত হয়ে গঠিত হয় সুক্রোজ। তো এই সুক্রোজ হলো ইক্ষু শর্করা বা যাকে বলা হয় টেবিল সুগার। তো সুক্রোজকে কি বলা হয়? সুক্রোজকে বলা হয় ইক্ষু শর্করা বা টেবিল সুগার। তাহলে সুক্রোজকে বলা হয় ইক্ষু শর্করা বা টেবিল সুগার। ক্লিয়ার? তো দেখো এই যে দুটো গ্লুকোজ অণু, ঠিক আছে, এই দুটো গ্লুকোজ অণু যখন 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত থাকে, কিসের দ্বারা যুক্ত থাকে? এই দুটো গ্লুকোজ অণু কিসের দ্বারা যুক্ত থাকে? 1,6 গ্লাইকোসাইডিক বন্ডের দ্বারা যুক্ত থাকে, তখন সেই শর্করাকে বলা হয় আইসোমল্টোজ। তখন সেই শর্করাকে কি বলা হয়? তখন সেই শর্করাকে বলা হয় আইসোমল্টোজ। ক্লিয়ার? তো দেখো এই যে সুক্রোজ, তাই না, এই সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কি বললাম? এই সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে ভালো করে শোনো, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে সুক্রোজের সাথে যদি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মেশে দিয়ে যে মিশ্রণটা সৃষ্টি হয় তাকেই বলা হয় ইনভার্ট সুগার। তাহলে ইনভার্ট সুগারটা কি? ইনভার্ট সুগার হলো সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে সুক্রোজের সাথে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিশে যে একটি মিশ্রণ সৃষ্টি করবে, সেই মিশ্রণটাকেই বলা হয় ইনভার্ট সুগার। ক্লিয়ার? দেখো এরপরে আসছি পলিস্যাকারাইড বা বহু শর্করা, তাই তো? তো এই পলিস্যাকারাইডটা কি? যখন অনেকগুলি সরল শর্করা, সেক্ষেত্রে 10টির বেশি হতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম? অনেকগুলি সরল শর্করা পরস্পর সংযুক্ত হয় কিসের দ্বারা? পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে শাখান্বিত বা শাখাবিহীন যে শর্করা গঠন করে তাকে বলা হয় পলিস্যাকারাইড। কি বলা হয়? তাকে বলা হয় পলিস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে পলিস্যাকারাইডটা কি হলো? পলিস্যাকারাইড হলো অনেকগুলি সরল শর্করা বা মনোস্যাকারাইড, সেক্ষেত্রে 10টির বেশি হতে হবে, পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে যখন শাখান্বিত বা শাখাহীন যে শর্করা গঠন করে তাকেই বলা হয় পলিস্যাকারাইড বা বহু শর্করা। তো কয়েকটি পলিস্যাকারাইড হলো, নাম্বার 1 স্টার্চ। তো এই স্টার্চ কোথায় অবস্থিত? এই স্টার্চ থাকে মূলত শস্যে, ঠিক আছে? তো এই স্টার্চ দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত। সেই দুটি উপাদান কি কি? নাম্বার 1 হচ্ছে অ্যামাইলোজ, যেটি থাকে 20 to 30%। নাম্বার 2 হচ্ছে
অ্যামাইলোপেকটিন। এই অ্যামাইলোপেকটিন হচ্ছে 70-80%। ক্লিয়ার? তাহলে স্টার্চ যে দুটি উপাদান দ্বারা গঠিত সেই দুটি উপাদান হলো অ্যামাইলোজ, যেটি 20-30% বা 20-30% রয়েছে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যামাইলোপেকটিন, যেটা 70-80% রয়েছে। তো এই স্টার্চ যদি আয়োডিনের সংস্পর্শে আসে তাহলে কি বর্ণ ধারণ করে? কি বললাম? স্টার্চ আয়োডিনের সংস্পর্শে আসলে কি বর্ণ ধারণ করে? স্টার্চ আয়োডিনের সংস্পর্শে আসলে নীল বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। ক্লিয়ার? নাম্বার 2 এ আসছি, সেলুলোজ। তো এই সেলুলোজটা কি? এই সেলুলোজ হলো জলে অদ্রবণীয় সাদা বর্ণের এক ধরনের যৌগ। কি বললাম? জলে অদ্রবণীয় ক্লিয়ার? কি বললাম? সেলুলোজ হলো জলে অদ্রবণীয় সাদা বর্ণের যৌগ, তাই তো? তো এই সেলুলোজ আমরা কোথা থেকে পাই? এই সেলুলোজ আমরা শাকসবজির মাধ্যমে পাই। এছাড়াও থোড় মোচাতে এই সেলুলোজ থাকে। কোথায় কোথায় থাকে? এই সেলুলোজ উপস্থিত শাকসবজি, থোড়, মোচা ইত্যাদিতে। তো এই সেলুলোজ জাতীয় যে খাবার, একে কি বলা হয়? বা আমরা যে শাকসবজি, থোড় বলো বা মোচা বলো, এগুলোর মাধ্যমে সেলুলোজ গ্রহণ করি, তাই তো? এই উপাদানকে কি বলা হয়? এই সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটকে বলা হয় র্যাফেজ। কি বলা হয়? র্যাফেজ। ক্লিয়ার? তাহলে র্যাফেজ কি হলো? সেলুলোজ সমন্বিত কার্বোহাইড্রেট। তো এই সেলুলোজ কি কাজ করে? সেলুলোজ আমাদের দেহে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। কি করে? কোষ্ঠকাঠিন্য দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। ক্লিয়ার? এরপরে 3 নম্বরে আসছি, গ্লাইকোজেন। তো এই গ্লাইকোজেনটা কি? এই গ্লাইকোজেন হলো গ্লুকোজের পরিবর্তিত রূপ। কি বললাম? গ্লুকোজের পরিবর্তিত রূপ হচ্ছে গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজের পরিবর্তিত রূপই হলো গ্লাইকোজেন। ক্লিয়ার? তাহলে এই গ্লাইকোজেন আমরা কোথায় পাই? আমরা পাঁঠার যকৃৎ এবং পেশিতে পেতে পারি, এবং ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তুও গ্লাইকোজেন। তো এই গ্লাইকোজেন হচ্ছে শাখান্বিত কার্বোহাইড্রেট বা শাখান্বিত পলিস্যাকারাইড। ক্লিয়ার? তো গ্লাইকোজেন আয়োডিনের সংস্পর্শে আসলে কি বর্ণ ধারণ করে? এই গ্লাইকোজেন যদি আয়োডিনের সংস্পর্শে আসে
লাল বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? লাল বর্ণ ধারণ করে। গ্লাইকোজেন আয়োডিনের সংস্পর্শে আসলে গ্লাইকোজেন লাল বর্ণ ধারণ করে। দেখো, এই পলিস্যাকারাইডকে আমি দুই ভাগে ভাগ করেছি, তাই না? একটি হচ্ছে হোমোপলিস্যাকারাইড, অপরটি হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। তো এই হোমোপলিস্যাকারাইডটা কি? দেখো, হোমো হোমো মিন্স কি বলতো? একই রকম, ঠিক আছে? পলি মিন্স বহু, আর স্যাকারাইড মিন্স শর্করা। যখন বহু শর্করা একই ধরনের শর্করা দ্বারা গঠিত, কি বললাম? যখন পলিস্যাকারাইড একই ধরনের অনেকগুলি শর্করা দ্বারা গঠিত হয়, তখন তাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড। তো কয়েকটি হোমোপলিস্যাকারাইডের আমি নাম বলি। হচ্ছে গ্লুকান, গ্লুকান কি দিয়ে গঠিত? গ্লুকোজ দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড। কি বললাম? গ্লুকোজ দ্বারা গঠিত। ঠিক আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্রুকটান। ফ্রুক্টোজ দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড। ক্লিয়ার? তৃতীয়ত হচ্ছে গ্যালাকটন। এটা হচ্ছে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড। ঠিক আছে? তাহলে এগুলো হলো হোমোপলিস্যাকারাইডের উদাহরণ। দেখো, এরপরে আমি আসছি হেটারোপলিস্যাকারাইডে। তো এই যে হেটারোপলিস্যাকারাইডটা কি? যখন পলিস্যাকারাইডটা একাধিক ধরনের শর্করা দ্বারা গঠিত হয়, অর্থাৎ হেটারো মিন্স বিভিন্ন ধরনের শর্করা। কি বললাম? যখন বহু শর্করা বিভিন্ন ধরনের শর্করা দ্বারা গঠিত হয়, তখন তাকে বলা হয় হেটারোপলিস্যাকারাইড। তো এই হেটারোপলিস্যাকারাইড হলো, যেমন ধরো হেমিসেলুলোজ এক ধরনের হেটারোপলিস্যাকারাইড। তো এই হেটারোপলিস্যাকারাইডের আকৃতিটা বড় হওয়ায় তা কোষ পর্দা ভেদ করে যেতে পারে না। ক্লিয়ার? তো দেখো, কাজের ভিত্তিতে পলিস্যাকারাইডকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ফুড স্টোরেজ পলিস্যাকারাইড। তো এই ফুড স্টোরেজ বা খাদ্য সঞ্চয়কারী পলিস্যাকারাইড হলো শ্বেতসার জাতীয় পলিস্যাকারাইড। কি বললাম? শ্বেতসার জাতীয় পলিস্যাকারাইড হলো ফুড স্টোরেজ পলিস্যাকারাইড। নাম্বার টু হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। স্ট্রাকচারাল বা গাঠনিক যে সমস্ত পলিস্যাকারাইড দেহ গঠনে অংশ নেয়, তাদের বলা হয় স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। এই স্ট্রাকচারাল পলিস্যাকারাইডের প্রধান দুটি উপাদান হচ্ছে নাম্বার ওয়ান কাইটিন, নাম্বার টু সেলুলোজ। ক্লিয়ার? তিন নম্বরে আসছি মিউকো সাবস্টেন্স। এই মিউকো সাবস্টেন্স হলো মিউসিলেজ দ্বারা গঠিত পিচ্ছিল পলিস্যাকারাইড। কি বললাম? মিউসিলেজ দ্বারা গঠিত পিচ্ছিল পলিস্যাকারাইড। ক্লিয়ার? তো এই মিউকো সাবস্টেন্সের প্রধান যে দুটি উপাদান রয়েছে, সেই প্রধান দুটি উপাদান হলো নাম্বার ওয়ান বা এ মিউকো পলিস্যাকারাইড, নাম্বার বি মিউকোপ্রোটিন।
তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও। তার সাথে আমি তোমাদেরকে আরও একটি তথ্য দিচ্ছি, আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় আসার মতো করে সম্ভাব্য এমসিকিউ কিছু প্রশ্নোত্তর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি, তা তোমরা ফলো করতে থাকো এবং ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।